সুখী ট্রেনে ছোলা বিক্রি করত। ছোলা ছোলা ছোলা, এই ছোলা ছোলা খাবে ছোলা? হ্যাঁ দাদা, ছোলা দেবো। আর এভাবেই সুখী তার সংসার চালালেও তার বাড়িতেও জমিদারের কাছে বন্ধক দেওয়া ছিল। একদিন সুখী লাস্ট ট্রেনে ছোলা বিক্রি করে বাড়ি ফিরে দেখে জমিদার তার বাড়িতে অপেক্ষা করছে। আসুন আসুন সুখী বাবু, আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার শেঠজি, এত রাত্রে আমার বাড়িতে? আপনার বাড়ি? ও হো, হ্যাঁ হতে পারে এটা আপনার বাড়ি, কিন্তু এটা কিছুদিনের মধ্যেই আমার বাড়ি হতে চলেছে। তুই আজকে আমাকে অপেক্ষা করালে, হ্যাঁ? খুব বড় মানুষ হয়ে গেছিস নাকি রে? ক্ষমা করে দিন শেঠজি, আমার ভুল হয়ে গেছে। আজকে টাকা ফেরত দেওয়ার লাস্ট দিন ছিল না? হ্যাঁ, কোথায় আমার টাকা? দে, ফেরত ফেরত দে। টাকার ব্যবস্থা করতে পারিনি শেঠজি। তাহলে ঘর থেকে বেরো 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 বেরো, চল চল, এখন বেরো। এখন আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো শেঠজি? একটু তো দয়া করুন। চল, ঠিক আছে, তোকে আরো 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি পয়সা না পাই তো এই বাড়িটা আমার, এটা বলে রাখলাম। হুমকি দিয়ে জমিদার সেখান থেকে চলে যায়। আর সুখী ঘরে গিয়ে দেখে সেখানে তার বউ আর ছোট্ট দুটো মেয়ে চুন্নি আর মুন্নি ভয়ে প্রায় কাঁপছিল। কি গো, জমিদার বাবু কি বললেন? আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে? শেঠজি 2 দিনের সময় দিয়েছেন, কিন্তু 2 দিনের মধ্যে টাকার ব্যবস্থা কি করে হবে? আমার জন্য আজকে তোমার এত কষ্ট হচ্ছে, আমার জন্য। না না, এভাবে বলো না সরলা, তোমার শরীর খারাপ ছিল, আমি কি করতাম বলো? দ্বিতীয় মেয়েকে জন্ম দেওয়ার সময় সরলার খুবই শরীর খারাপ হয়েছিল। আর হসপিটালে সরলার চিকিৎসার জন্য সুখী জমিদার বাবুর কাছ থেকে অনেকগুলি টাকা ধার নিয়েছিল। আর বদলে সুখীকে তার বাড়িটা জমিদারের কাছে বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু সুখী এখনো পর্যন্ত সেই টাকা শোধ করতে পারেনি। আর সুখী সারা রাত এইসব ভাবতে ভাবতেই কাটিয়ে দেয়। আর পরের দিন সকালবেলাতে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে সে ছোলা বিক্রি করতে শুরু করে। এই ছোলা নেবে ছোলা, এই টক ঝাল মিষ্টি ছোলা নেবে। ছোলা নেবেন স্যার? কিন্তু 2 দিন ছোলা বিক্রি করে সে তো আর অনেক টাকা ইনকাম করতে পারবে না। আর ট্রেনের ভিতরে হঠাৎ সে দেখলো একজন লোকের ওয়ালেট পকেট থেকে কিছুটা বেরিয়ে রয়েছে। আর ওয়ালেটে অনেকটা পয়সা দেখে সুখী লোভ সামলাতে না পেরে ওয়ালেটটা চুরি করে পালাতে থাকে। কিন্তু লোকটি সেটা বুঝতে পেরে গেলে, আরে 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 আরে, চোর 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 চোর, আরে আরে, আমার পকেট মেরে দিল। লোকটি সুখীকে হাতে নাতে ধরে ফেলে পরে স্টেশনে তাকে জোর করে নামিয়ে দেয়। ক্ষমা ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন বাবু, আমি স্বভাবে চোর নই, আমি যে খুব গরিব। গরিব তো কি তুই চুরি করবি? এই বলে লোকটি সুখীকে অনেকটা মেরে তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্যার, ছোলা বিক্রি করা এই লোকটা আমার পকেট মেরেছে, আপনি এর কিছু করুন। স্টেশন মাস্টার বললেন, সুখী, এটা আমি কি শুনছি, তুই চুরি করেছিস? ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। না 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 সুখী, তোকে তো এর শাস্তি পেতেই হবে। আজকে থেকে তুই এই স্টেশনে কিছু বিক্রি করতে পারবি না, কোনোদিনও পারবি না। ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। না সুখী, এটা আমি পারবো না, আমি আইনের লোক, আর আমাকে আইনটা মানতেই হবে। তুই এক্ষুনি বেরিয়ে যা। সুখী খুব কান্নাকাটি করলেও কোনো লাভই হলো না। তাকে স্টেশন থেকে বার করে দেয়া হলো। এখন তার কাছে আর কোনো কাজই ছিল না। সে বাড়ি গিয়ে কথা জানালে তার মেয়ে দুজন কাঁদতে থাকে। বাবা, আমরা কি আর এই বাড়িতে থাকতে পারবো না? আমরা কি ভিক্ষা চাইব? কাঁদিস না রে মা, আমাকে ক্ষমা করে দে, আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না। মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে সরলা আর সুখী খুবই কাঁদতে থাকে। পরের দিন জমিদার তার দলবল নিয়ে সুখীর বাড়িতে এসে তাকে পরিবার সমেত বাড়ি থেকে বের করে দেয়। অনেক হয়ে গেছে, চল, আর অপেক্ষা করতে পারবো না, বেরো বেরো এখান থেকে। আমরা মরে যাব জমিদার বাবু, আমরা মরে যাব। যা যা, মর গিয়ে যা, এমনিতেও পৃথিবীতে বোঝা তোরা। সুখী তার বউ আর বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবা, এখন আমরা কোথায় থাকবো? চল মা, দেখি কি হয়। বাবা, আমরা ঘর পাবো তো? ঘর পাওয়া যে খুব মুশকিল রে মা, কিন্তু থাকার জায়গা একটা ঠিক পেয়েই যাবো। দেখ, সুখী তাদেরকে নিয়ে স্টেশনে চলে আসে। স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইনে একটি পুরনো ট্রেনের বগি রাখা ছিল, যা দেখে সুখী বলে, চল মা, চলো সরলা, ওই ট্রেনটার কাছে চলো। কিন্তু ট্রেনের ভিতরে কিভাবে যাব? দরজা তো বন্ধ রয়েছে। ট্রেনের ভেতরে না, ট্রেনের নিচে থাকবো আমরা। এরপর সুখী তার বউ আর বাচ্চাদেরকে নিয়ে ট্রেনের কাছে চলে যায়। সরলা ঘর থেকে যেটুকু জিনিস আনতে পেরেছিল তার মধ্যে কিছু বস্তা ছিল। সরলা রেললাইনের উপর বস্তাগুলো পেতে দিয়ে বলে, ভালোই হয়েছে, বৃষ্টি হলে আমরা ভিজব না।
অসহায় মানুষেরা আশা নিয়েই বাঁচে, কিন্তু সুখীর কাছে তো কোনো আশাই ছিল না। তাও সে একটি থাকার জায়গা পেয়েছে, কিন্তু খাওয়ার মতো তো তাদের কাছে কিছুই নেই। রেল লাইনের ওপর তো থাকার জায়গা তো পেয়ে গেলাম, কিন্তু আমি আর স্টেশনে গিয়ে ছোলা বিক্রি করতে পারবো না, কারণ আমার স্টেশনে ওঠাই বারণ হয়ে গেছে। তুমি এত ভেবো না, 2 মেয়েকে নিয়ে আমি স্টেশনে ভিক্ষা করে নেব, পেট চালিয়ে নেব আমরা। হ্যাঁ বাবা, আমরা ভিক্ষা করে নেব, ভিক্ষা করে টাকা রোজগার করে নেব। এরপর সরলা তার বাচ্চা দুটোকে নিয়ে স্টেশনে ভিক্ষা করতে শুরু করলো, আর সুখী এদিক ওদিক খুঁজে কিছু কাজের চেষ্টা করছিল। এভাবেই ট্রেনের নিচে তারা থাকতে লাগলেও সুখী কোনো কাজই জোগাড় করে উঠতে পারছিল না। সব জায়গাতে এই কথাটাই ছড়িয়ে পড়েছিল যে সুখী একজন চোর, তাই কেউ তাকে ভরসা করতে পারছিল না। একদিন রেল লাইনে বসে বসে সুখী খুবই কাঁদছিল। তখন তার বউ আর বাচ্চা স্টেশনে ভিক্ষা করছিল। তখনই হঠাৎ জমিদার তার মাকে নিয়ে স্টেশনে আসে, আর সরলাকে ভিক্ষা করতে দেখে সে বলে, ভালোই হয়েছে, তোরা এরই যোগ্য, এনে 2 টাকা। জমিদার তার মাকে খুবই ভালোবাসত। তার মা অসুস্থ থাকায় সে তাকে নিয়ে শহরের হসপিটালে যাচ্ছিল, তাই জন্যই তারা স্টেশনে এসেছিল। কিন্তু হঠাৎ করে জমিদারের মায়ের পা পিছলিয়ে গিয়ে সে রেল লাইনে পড়ে যায়, আর তখনই একটি ট্রেন সেখানে আসছিল। মা মা মা, কি হয়েছে তোমার মা? রেল লাইনে নামতে জমিদার নিজেও খুব ভয় পাচ্ছিল, কারণ ট্রেন খুবই কাছে চলে এসেছিল। সকলে চোখ বন্ধ করে ফেলেছিল। আর তখনই সুখী দৌড়িয়ে এসে জমিদারের মাকে নিয়ে প্ল্যাটফর্মে তুলে দেয়, কিন্তু নিজে সেখান থেকে সরার আগেই ট্রেন এসে তাকে ধাক্কা মেরে দেয়। কিন্তু সুখীর ভাগ্য ভালো থাকায় তার ডান পাটা ভেঙে গেলেও সে জীবিত ছিল। আর এসব দেখে জমিদার কেঁদে ফেলে বলে, সুখী, সুখী, তুই তোর নিজের জীবন বাজি রেখে তুই আমার মাকে বাঁচালি। তুই তো ভালো মানুষ রে, আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দে। এরপর জমিদার নিজের টাকায় সুখীর ট্রিটমেন্ট করে, আর তার বাড়িটাও তাকে ফিরিয়ে দেয়। সেই সঙ্গে তাকে কিছু জমিও লিখে দেয়, আর নিজের কোম্পানিতে একটা চাকরিও দেয়। আর এভাবেই সুখীর জীবন বদলে গেল। তাই তো বলে, খারাপকে একমাত্র ভালোই বদলাতে পারে। সুনীতি অবশেষে বাড়িতে ওর আর বিরাজের প্রেমের সম্পর্কটা বলেই দিল। বিরাজ আজ ওর বাবার সাথে সুনীতির বাড়িতে কথা বলতে আসবে। সুনীতি আর ওর বোন রেশমি কিচেনে দুজনে মিলে খাবার রেডি করছিল। কিছুক্ষণ পর বিরাজ ওর বাবার সাথে ওদের বাড়িতে আসে। সুনীতির মা আশা দেবী হলে বসে বিরাজ আর ওর বাবার সাথে গল্প করছিলেন। এর মাঝেই সুনীতি আর রেশমি ওনাদের জন্য খাবার নিয়ে বাইরে আসে। সুনীতি হরিশবাবুর পাছন। আরে বাহ, শিক্ষা দীক্ষা তো তোমার খুব ভালোই দেখছি। বিরাজ, বলতেই হচ্ছে তোমার পছন্দের দাম আছে। পছন্দ না হয়ে যাবে কোথায় আঙ্কেল, আমার বোন যে লাখে একটা। হ্যাঁ, সে তো তুমিও কিছু কম নয় মা, পুরো নিজের দিদির প্রতিচ্ছবি। প্রশংসা তো আপনারও করা উচিত আঙ্কেল। আপনাকে দেখে মনেই হয় না যে আপনারা তো একটা বড় ছেলে আছে। কি ভালো করে মেনটেন করেছেন আপনি নিজেকে। হ্যাঁ, সে তো ঠিক। এই তুমি জানো, যখন স্কুলে পেরেন্ট টিচার্স মিটিংয়ে আমি ওনাকে নিয়ে যেতাম, সবাই ভাবতো আমি বাবাকে নয়, বাবার বদলে দাদাকে নিয়ে এসেছি। একদম ঠিক আছে দাদা, আসলে রূপ দেখে বয়সের বিচার করতে নেই। আচ্ছা, আপনার যদি আমাদের সুনীতিকে পছন্দ হয় তাহলে আজকেই আশীর্বাদটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 2 পরিবার মিলে ওদের আশীর্বাদটা সেরে ফেলে। তারপর 3 মাস পর ওদের বিয়ের লগ্ন ঠিক হয়। এই 3 মাসের মধ্যে 2 পরিবার বিয়ের কেনাকাটা এবং অন্যান্য নানা প্রসঙ্গে একে অপরের সাথে দেখা করতেই থাকে। আর এইভাবে দেখা সাক্ষাৎ করতে গিয়েই সুনিতার বোন রেশমি ওর শ্বশুরের ওপর মন দিয়ে বসে। আর বিয়ের 3 দিন আগে রেশমি হরিশবাবুকে একান্তে ডাকেন। কি হলো রেশমি মা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি আপনার ছেলে বা মেয়ে নই। এখন থেকে আপনি শুধু আমাকে রেশমি অথবা ডার্লিং বলবেন। এর মানে? মানে এটাই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেছো নাকি? কিসব বলছো তুমি? তোমার আর আমার বয়সটা দেখেছো? এটা কোনো মজা নয়। আর আপনারা আমার বয়সের পার্থক্য যাই হোক না কেন, আমার তাতে কোনো যায় আসে না। যাই হয়ে যাক না কেন, আপনাকে আমায় আপন করতেই হবে। এ কখনোই সম্ভব নয়। আর তুমি যদি আবার এই সমস্ত কিছু ভাবো, তাহলে এই কথাটা আমি তোমার মাকে আর দিদিকে জানিয়ে দেব। হরিশবাবু ওখান থেকে চলে যান। তখনই রেশমি একটা ছুরি বের করে আর নিজের হাত কেটে ফেলে। হরিশবাবু ওকে হসপিটালে নিয়ে যান। ডক্টর ওর চিকিৎসা তো করে দেয়, কিন্তু আত্মহত্যার মামলা বলে উনি আগে পুলিশকে ফোন করে দেন। জ্ঞান ফেরার পর রেশমি পুলিশকে বয়ান দেয়, ইন্সপেক্টর, আমি আত্মহত্যা করতে চাইনি। আমি আসলে ফল কাটছিলাম আর তখনই ছুরিটা হাত থেকে স্লিপ করে যায়। পুলিশ বিষয়টা ছেড়ে দেয়। তারপর হরিশবাবুর সাথে রেশমি বাড়ি ফিরে আসে।
আর বাড়িতে এসেও সবাইকে একই বাহানা বলে। তারপর বিয়ের রিচুয়াল চলাকালীন রেশমি হরিশকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে। আর বিয়ের দিন বিরাজ আর সুনীতির বিয়ে হয়ে যাওয়ার পরে রেশমি ওখানে কনে সেজে চলে আসে। বিয়ের কাজ শেষ হলো, নতুন স্বামী স্ত্রীকে সবাই আশীর্বাদ করুন। দাঁড়ান পুরোহিত বাবু, এই মণ্ডপে আরও একটা বিয়ে হওয়া বাকি আছে। এটা তুই কি বলছিস? আর তুই এরকম কোণের বেশে এসেছিস কেন? কারণ আমিও আজকে আমার ভালোবাসার সাথে একই মণ্ডপে বিয়ে করব। হরিশবাবু ওখানে বরের বেশে এসে হাজির হন। সুনীতি, বিরাজ আর আশা দেবী সমস্ত কিছু দেখে অবাক হয়ে যান। সমস্ত আত্মীয় স্বজনরা ওদের নিয়ে কথা বলতে থাকে, কিন্তু রেশমি কারোর কথায় পাত্তা না দিয়ে ওই মণ্ডপেই হরিশবাবুর সাথে বিয়ে করে নেয়। আশা দেবী নিজের মেয়ের এরকম আচরণে ভীষণ রেগে যান আর উনি রেশমির সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেন। সুনীতি বিয়ে করে বিরাজের সাথে ওদের বাড়িতে এসে পৌঁছায় আর এসে দেখে রেশমি হাতে বরণডালা নিয়ে ওদের স্বাগত জানায় আর ওদের বলে, দাঁড়াও বৌমা, এই বাড়িতে এখন তোমার শাশুড়ি মা আছে যে তোমাকে বরণ করে তুলবে। এই সমস্ত কি আজেবাজে কথা, সরে যা আমার রাস্তা থেকে। আমি তো তোর মুখও দেখতে চাই না আর তোর সাথে আমি একটা কথাও বলতে চাই না। সেটা তো তোমার ব্যাপার, কিন্তু নিয়ম মতো এখন আমি তোমার শাশুড়ি মা আর তোমার শ্বশুরের বউ। রেশমি ওদের বরণ করতে শুরু করে, কিন্তু বিরাজ রেগে গিয়ে হাত দিয়ে সেই বরণডালা ছুঁড়ে ফেলে দেয়। অনেক নাটক করেছো তুমি, আমি জানি না এই সমস্ত কিছু কিভাবে হয়ে গেল, কিন্তু তুমি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবে না। নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি বিরাজ? ও এখন থেকে তোমার মা, বুঝতে পেরেছো? আমি একে আমার শাশুড়ি মা হিসেবে মানি না। ওরা দুজন ঘরে চলে যায়, যেখানে গিয়ে সুনীতি খুব কাঁদতে থাকে। পরের দিন সকালে মুখ দেখার জন্য পাশের বাড়ির বউরা আসে। নাও, এসে গেছে আমার বৌমা। সুনীতি বৌমা, এখানে এসে বসে পড়ো। কেন এখানে তামাশা করছিস? যাচ্ছিস না কেন তুই এখান থেকে? ভদ্রভাবে কথা বল, আমি তোর শাশুড়ি হই। যদি সবার সামনে আমার ইনসাল্ট করিস তাহলে আমাকে আমার শাশুড়ির রূপটা দেখাতে হবে। হরিশ বাবুরা বুড়ো বয়সে কেমন বিয়ে করার স্বাদ জেগেছে একবার দেখো। নিজের বৌমারই ছোট বোনকে পটিয়ে নিল আর নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিল। এতে আপনার কি সমস্যা? আপনার মেয়েকে বিয়ে করেছেন নাকি উনি? এখন আসুন তো এখান থেকে। আমাদেরও কোনো শখ নেই এখানে আসার, তাছাড়া মুখ কারি বা দেখবো? এখানে তো দুই শাশুড়ি বৌমা একসাথে বিয়ে করে এসেছে, চলো বোন। ওরা সবাই ওখান থেকে চলে যায় আর এই সবকিছু দেখে সুনীতি রেশমির ওপর চিৎকার করে রেগে গিয়ে বলে, কি পেলি তুই বল এই সমস্ত কিছু করে? হ্যাঁ, তুই কি সত্যি সত্যি বাবাকে ভালোবাসিস, নাকি কয়েকদিনের মাত্র একটা অ্যাট্রাকশনে তুই ওনাকে বিয়ে করে বসলি? বল। আমি সত্যি ওনাকে ভালোবাসি। তোমার বিয়ের প্রস্তুতি চলাকালীন আমি বুঝতে পারি যে উনি আসলে ঠিক কতটা একা, কিন্তু সবার সামনে ওনার নিজেকে স্ট্রং দেখানোটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমি ওনাকে সারা জীবনের মতো সঙ্গ দিয়ে ওনার এই একাকিত্বটাকে দূর করব। এই সমস্ত কথা হরিশবাবু আর বিরাজ দুজনেই শুনে নেয়। বিরাজ আর সুনীতি নিজেদের ভুল বুঝতে পারে। ওরা দুজন এবার রেশমিকে আপন করে নেয় আর চারজনই একে অপরের সাথে খুব সুখে সংসার করতে শুরু করে। Thanks for watching.